Hello students, welcome to the Way of Solution 24th আগস্ট 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বে আরও একটা সকল স্টুডেন্টসকে স্বাগতম জানাই। স্টুডেন্টস, আজ যে সমস্ত কোশ্চেন্স বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চর্চা করব তার সাথে অনেক ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আমরা পড়ব। সো অবশ্যই খুব দারুণ একটা পর্ব হতে চলেছে, তো লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। TWS একাডেমি অ্যাপ আমাদের নিজেদের অ্যাপ, সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের 2.0 ব্যাচ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের এটা আমাদের সেকেন্ড ব্যাচ, বেসিক বা ফাউন্ডেশন ব্যাচ, এটা লঞ্চ হয়েছে। সেখানে অভিজ্ঞ টিচাররা ইনক্লুডিং আমি সেখানে ক্লাস করাবো তোমাদের সাথে সাথে। যাদের গ্রাম পঞ্চায়েতের বেসিক কমপ্লিট আছে তারা প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারো। গ্রাম পঞ্চায়েতের একটা প্র্যাকটিস ব্যাচও সেখানে লঞ্চ করা হয়েছে, তো অবশ্যই আজই চেক আউট করো এবং মোর ইনফরমেশন এর জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। শুরু করছি আজকের পর্ব। গভর্নেন্স 2026-এর জাতীয় পুরস্কারের কেন্দ্রীয় স্তরের উদ্যোগ বিভাগে কোন উদ্যোগটি স্বর্ণপদক জিতেছে? দেখো, সরকারের বিভিন্ন ইনিশিয়েটিভ বা বিভিন্ন উদ্যোগ থাকে, তো সেই উদ্যোগগুলোর মধ্যে বিশেষ কয়েকটা উদ্যোগকে সম্প্রতিকালে গভর্নেন্স 2026-এর অধীনে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এবং তার মধ্যে বিভিন্ন বিভাগ আছে। তো কেন্দ্রীয় স্তরের অর্থাৎ সেন্ট্রাল লেভেল ইনিশিয়েটিভের যে বিভাগ ক্যাটাগরি, সেটাতে পুরস্কৃত হয়েছে এগ্রি স্ট্রাইক বলে একটি বিশেষ উদ্যোগ। DAPRG অর্গানাইজ 20th ন্যাশনাল গভর্নেন্স ওয়েবিনার অন ডিজিটাল ট্রান্সফরমেশন। তো ডিজিটাল রূপান্তরের জন্য একটি বিশেষ ওয়েবিনার মানে হচ্ছে একটি সরাসরি অনলাইন সেমিনার বা প্রেজেন্টেশন, যেখানে বিভিন্ন পুরস্কার বা প্রেজেন্টেশন দেওয়া হয়, সেটাকে ওয়েবিনার বলা হচ্ছে। তো সেটা অর্গানাইজ করেছে ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস, তারা এটা আয়োজন করেছে এবং এটা 20তম গভর্নেন্স এর একটা সেমিনার ছিল। দেখো, এই ওয়েবিনার বা এই বিশেষ সেমিনারে গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কার 2026-এর কেন্দ্রীয় স্তরের উদ্যোগে বিশেষভাবে স্বীকৃতিপ্রাপ্ত দুটি জাতীয় পুরস্কার জয়ী উদ্যোগ তুলে ধরা হয়। একটি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এগ্রিস্ট্রাক এবং আরেকটি ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের জাগৃতি। এই উদ্যোগগুলির মাধ্যমে দেখানো হয়েছে যে প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ার পুনর্বিন্যাস কিভাবে দক্ষতা, স্বচ্ছতা এবং সহজলভ্যতা এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদান ব্যবস্থাকে উন্নত করতে পারে। এক কথায় বলতে গেলে এই যে প্রকল্প, সেগুলোর বেনিফিট সম্পর্কে সেখানে কিন্তু দেখানো হয়েছে বা সেগুলো নিয়ে পুনর্বিন্যাস করা হয়েছে। আচ্ছা, তাহলে এই দুটি বিশেষ উদ্যোগের নাম আমাদের একটু মনে রাখতে হবে, এগ্রিস্ট্রাক এবং জাগৃতি। সো এর ভিতরে আমরা তো বলেই দিলাম এগ্রিস্ট্রাক হচ্ছে কি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার্স, তাদের একটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার উদ্যোগ। এটা থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। চলো, প্রশ্ন 2, সম্প্রতি খবরের শিরোনামে আসা কেন বেতোয়া সংযোগ প্রকল্প কোন দুটি রাজ্য জুড়ে বিস্তৃত? কেন এবং বেতোয়া দুটি নদীর নাম এবং এই দুটি নদীকে সংযোগ করার জন্য একটা বিশেষ প্রকল্প কিন্তু আছে বা প্রকল্প কার্যকরী হচ্ছে। সেই প্রকল্পটা আমরা রিসেন্টলি খবরের শিরোনামে অনেকবার দেখেছি। তো সম্প্রতি খবরের শিরোনামে আসা কেন বেতোয়া সংযোগ প্রকল্পটি মধ্যপ্রদেশ, এটার ভুল উত্তর আছে, হ্যাঁ, এটার উত্তর অপশন সি হবে, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে বিস্তৃত। কেন বেতুয়া লিঙ্ক প্রজেক্ট, এটার অপশন সি উত্তর হবে। হ্যাঁ, দেখো, কেন বেতুয়া লিঙ্ক প্রজেক্ট বা কেন এবং বেতুয়া নদীর সংযোগ প্রকল্প, এটি হলো বৃহৎ জলসম্পদ উন্নয়ন একটা প্রকল্প, যার লক্ষ্য হচ্ছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল, যেখানে অ্যাকচুয়ালি বৃষ্টিপাত খুব কম হয়, খরা হয় প্রতি বছর, এই বছরেও খরা হয়েছে, জলের শর্টেজ থাকে। তো সেখানে দীর্ঘদিনের জলের যে অভাব আছে, সেই অভাব, এবং যেহেতু জলের অভাব সেই কারণে চাষাবাদও হয় না সেই অঞ্চলে, এবং এটা একটা মালভূমি টাইপের অঞ্চল, এবং সেচ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করার জন্য এই প্রকল্পটা লঞ্চ করা হয়। এই প্রকল্পের আওতায় দৌধান বাঁধ, খুব ইম্পর্টেন্ট, দৌধান বাঁধ কোন প্রকল্পের অধীনে তৈরি হয়েছে? কেন বেতোয়া প্রকল্পের অধীনে। দৌধান বাঁধ সংযোগ খাল এবং আনুষঙ্গিক অবকাঠামোর সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থার মাধ্যমে কেন অববাহিকা থেকে বেতোয়া অববাহিকায় জল স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে, মানে একটা নদী থেকে আরেকটা নদীতে জল নিয়ে যাওয়া। নদী সংযোগের জন্য গৃহীত জাতীয় প্রেক্ষিত পরিকল্পনা এর আওতায় বাস্তবায়নের পর্যায়ে পৌঁছানো প্রকল্পগুলির মধ্যে কেবিএলপি
হলো প্রথম অগ্রাধিকার প্রাপ্ত একটি প্রকল্প, মানে কেন বেতোয়া এই টাইপের যত প্রকল্প আছে তার মধ্যে প্রথম অগ্রাধিকার পেয়েছে এই প্রকল্পটি, মানে এরকম নদী লিঙ্ক করার প্রকল্পগুলির মধ্যে। এখন যখন কোনো একটা জায়গায় তুমি ইকোলজিকে ড্যামেজ, মানে ইকোলজির উপরে চলে যাবে, মানে প্রকৃতি যেভাবে চলছে তার বাইরে গিয়ে তুমি যখন বাঁধ নির্মাণ করতে যাবে, যখন কোনো একটা কৃত্রিমভাবে নদীকে কানেক্ট করার চেষ্টা করবে, তখন অবভিয়াসলি এর ইকোলজিক্যাল কস্ট থাকবে, পরিবেশ ক্ষতি হবে। তো কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্টের বিরুদ্ধে মধ্যপ্রদেশের ছতরপুর সংলগ্ন এবং বুন্দেলখণ্ড এলাকার স্থানীয় আদিবাসী ও কৃষকদের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিবাদী আন্দোলনটি হচ্ছে চিতা আন্দোলন। হ্যাঁ, চিতা মুভমেন্ট বা চিতা আন্দোলন তাহলে কিসের সাথে যুক্ত? কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্টকে, সেটার বিরুদ্ধে এই আন্দোলনটা হচ্ছে মধ্যপ্রদেশের ছতরপুর এবং বুন্দেলখণ্ড অঞ্চলে। দেখো এই প্রকল্পটাকে কেন বাধা দেওয়া হচ্ছে, কারণ লিঙ্ক করলে তো ওই অঞ্চলের আরো ভালো হবে, তাই তো ওই অঞ্চলে তোমার সেচ হবে, ভালো ভালো জল আসবে। তো তবু আদিবাসীরা কেন এটাকে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, চিতা আন্দোলন কেন করছে, এর পিছনে মূল কারণ হচ্ছে এখানে একটা খুব ইকো সেন্সিটিভ জোন আছে, সেটা হচ্ছে পান্না টাইগার রিজার্ভ। অলরেডি ডায়মন্ড মাইনিং এর জন্য, মানে ওই পান্না অঞ্চলে খুব ডায়মন্ড পাওয়া যায়, খুব বলতে পাওয়া যায় মানে আর কি, ডায়মন্ড খুব বলতে খুব যে বেশি মানে হাজার হাজার টন তার পাওয়া যায় না, মানে ডায়মন্ড পাওয়া যায়, ডায়মন্ডের জন্য পান্না বিখ্যাত। এবং এই পান্না অঞ্চলে অলরেডি ইকোলজিক্যাল কস্ট আমরা দেখতে পাই ডায়মন্ড মাইনিংয়ের জন্য। তার সাথে সাথে আবার যদি এখানে একটা এরকম প্রকল্প গড়ে ওঠে, বাঁধ গড়ে ওঠে, তো ইকো সেন্সিটিভ যে জোন আছে, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে স্থানীয় মানুষ তারা কিন্তু প্রতিবাদ করছে, যেটাকে চিতা মুভমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, চলো এরপরে আমাদের প্রশ্ন 3, কতজন শিক্ষক 2026 সালে জাতীয় শিক্ষক পুরস্কার বা ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2026 এর জন্য নির্বাচিত হয়েছেন? পুরো এন্টায়ার ভারতবর্ষ থেকে বিভিন্ন শিক্ষকদের প্রতি বছর শিক্ষক দিবস অর্থাৎ 5ই সেপ্টেম্বর পুরস্কৃত করা হয়ে থাকে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডে। এবং এই বছর 48 জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য। ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2026 লিস্ট অ্যানাউন্স প্রেসিডেন্ট মুর্মু টু অনার 48 উইনার্স অন সেপ্টেম্বর 5। তো 5ই সেপ্টেম্বর 48 জনের হাতে এই পুরস্কার বা এই সম্মানটা তুলে দেবেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি এটা প্রদান করতে চলেছেন। প্রশ্ন 4-এ আমরা দেখব একটা খেলাধুলোর বিষয়ক প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোন খেলায় বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপে, কোন খেলায়, মানে এখানে তো বলেই দেওয়া হয়েছে, বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপে ড্যাশ পদক জিতে ইতিহাস গড়লেন? কোন পদক জিতে ইতিহাস গড়লেন? বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট, এটাকে তোমরা বলতে পারো ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপ। 2026 সালে এই বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটা ভারতে আয়োজিত হচ্ছে দিল্লিতে। ওকে, সো এই বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপে সম্প্রতিকালে এরা দুজনে মিলে এই জয়েন্ট পেয়ার তারা ব্রোঞ্জ পদক জিতেছে। ইন্ডিয়াস তৃষা জলি অ্যান্ড গায়ত্রী গোপীচাঁদ have etched their name in history by clinching the bronze medal at the BWF ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের ভারতবর্ষের দিল্লির ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম যেটা আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে, বুঝেছো? তো যাই হোক, এই যে তারা সম্প্রতি ইতিহাসে নাম লিখিয়েছে আমাদের ভারতীয় হিসাবে, এর আগেও কিন্তু অনেকে জিতেছে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, বাট এরা দুজনে রিসেন্টলি জিতেছে। তো এটার থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক কোশ্চেন্স আসতে পারে। খুব বড় অ্যাচিভমেন্ট কিন্তু এটা, একটা মানে যেমন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা অ্যাচিভমেন্ট, তেমনই কিন্তু এটাও একটা তেমন ব্যাডমিন্টনে বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপ যেটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। অলরাইট, চলো 23 আগস্ট ভারতে কোন বিশেষ দিবসটি পালিত হয়? প্রতি বছর 23শে দিবস আমাদের ভারতবর্ষে একটা জাতীয় স্তরের দিবস পালিত হয়, সেটি হলো জাতীয় মহাকাশ দিবস। ইন্ডিয়া সেলিব্রেটস ন্যাশনাল স্পেস ডে আগস্ট 23 বা 2026 সালে। তাহলে ভারত এই দিনটা অর্থাৎ 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করছে। মার্কিং দ্য 3rd অ্যানিভার্সারি অফ দ্য হিস্টোরিক চন্দ্রয়ান-3 সফট ল্যান্ডিং নিয়ার দ্য লুনার সাউথ পোল। চন্দ্রযান-3 কাদের মনে আছে? 2023 সালে লঞ্চ করা হয়েছিল ইসরো কর্তৃক চন্দ্রযান-3, এবং এটা পুরো পৃথিবীর মধ্যে
এমন একটা মিশন ছিল যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে। এর আগে পৃথিবীর কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পারেনি, ভারত করে ইতিহাস গড়েছিল। এবং এই দিনটাকে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য প্রতি বছর আমরা 23শে আগস্ট পালন করি। 2026 সালেও সেটা পালন করা হবে, অলরেডি হয়ে গেছে, সরি। নেক্সট, ভারত ও জাপানের মধ্যে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের প্রথম যৌথ প্রতিরক্ষা প্রকল্পের নাম কি? সম্প্রতিকালে ডিয়ার স্টুডেন্টস এই চুক্তি স্বাক্ষরিত হলো ভারত এবং জাপানের মধ্যে, একটা ডিফেন্স প্যাক্ট, জয়েন্ট ডিফেন্স প্যাক্ট স্বাক্ষর হলো। আমরা গতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সেই করেছি। তো জাপান এবং ভারতের মধ্যে বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট, হ্যাঁ, বিভিন্ন ডিফেন্স টেকনোলজি, এগুলো হস্তান্তরের জন্য একটা জয়েন্ট বিশেষ ধরনের প্রকল্প বা প্রজেক্ট আনা হয়েছে, সেটার নাম প্রজেক্ট ইউনিকর্ন। বলা হচ্ছে দ্য ফার্স্ট জয়েন্ট ডিফেন্স প্রজেক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান ফর দ্য ট্রান্সফার of defense equipment and technology is called a project unicorn. অলরাইট, দেখো সম্প্রতি ভারত এবং জাপানের মধ্যে আমরা জানি যে চুক্তিটা হলো 20 আগস্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে, এবং সেখানে শুধু এই যে প্রজেক্ট ইউনিকর্নের কথা ঘোষণা করা হয়েছে এমন নয়, সাথে সাথে আরও অনেক কিন্তু প্রজেক্ট, অনেক বিষয় এখানে আলোচিত হয়েছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অ্যান্ড জাপানিজ ডিফেন্স মিনিস্টার অর্থাৎ জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার সিনজিরো কোইজুমু হেল্ড a bilateral meeting in New Delhi on 20th August 2026। 2026 সালের 20 আগস্ট জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটা যৌথ বৈঠক হয়েছে, এবং উভয় মন্ত্রী জাপান ও ভারতের মধ্যে পরিচালিত বিভিন্ন দ্বিপাক্ষিক সামরিক যে মহড়াগুলি আছে তার মধ্যে রয়েছে ভারত জাপানের আর্মি মানে সেনাবাহিনীর মহড়া ধর্ম গার্ডিয়ান, একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এটা, অ্যান্ড নৌ মহড়া মানে জয়েন্ট নেভাল এক্সারসাইজ, যেটাকে জেইমেক্স বলা হচ্ছে, ভারত এবং জাপানের মধ্যে এটা হয়। তাহলে ধর্ম গার্ডিয়ান কাদের মধ্যে হয়? ভারত জাপান। জেইমেক্স কাদের মধ্যে? ভারত এবং জাপানের মধ্যে একটা নৌ মহড়া। ক্রমাগত সম্প্রসারণ করা এটার এবং গভীরতর হওয়াকে স্বাগত জানিয়েছে দুজনে। তারা বিশেষ করে এবছর অনুষ্ঠিতব্য জাপান ভারত বিমান বাহিনীর মহড়া বীর গার্ডিয়ান 26 বা বীর গার্ডিয়ান 26, এটির প্রযুক্তির ক্ষেত্রে অর্জিত ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানায়। এই মহড়ার আওতায় জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স এর যুদ্ধ বিমানগুলো প্রথমবারের মতো ভারতে এসে মহড়ায় অংশ নেবে। বুঝেছো? এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস 3টে গুরুত্বপূর্ণ মহড়া, এটা ভারত এবং জাপানের মধ্যে হয়, এটা একটু খাতায় নোট করে নেবে। এরপরে প্রশ্ন 7, 210 জন ভারতীয় শান্তিরক্ষীকে মানে পিস কিপার্সকে কোন দেশে চমৎকার সেবা প্রদানের স্বীকৃতি হিসাবে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়েছে, মানে ইউএন মেডেল, ইউনাইটেড নেশনসের মেডেল দেওয়া হয়েছে কাদের? দুশো 10 জন ভারতীয় শান্তিরক্ষী বাহিনী একটা দেশে সেবা প্রদান করেছে, এবং তার জন্য যুদ্ধ বা বিভিন্ন গৃহযুদ্ধের অবস্থাতে তারা কিন্তু সেখানে শান্তি বজায় রাখতে সেখানে সেবা দিয়েছে। তো তার জন্য সম্প্রতি জাতিসংঘ পদক দেয়া হয়েছে ভারতীয় 210 জন শান্তিরক্ষীকে, এবং তারা যে সার্ভিসটা করেছে সেটা দক্ষিণ সুদানে। দক্ষিণ সুদান সম্পর্কে জেনে রাখো, এর রাজধানীর নাম হচ্ছে জুবা, এবং দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে নিউয়েস্ট কান্ট্রি। 2011 সালে এই দেশটা তৈরি হয়েছিল সুদান ভেঙে, এবং এটা আফ্রিকা মহাদেশের একটি ল্যান্ডলক কান্ট্রি, মানে স্থলবেষ্টিত দেশের মধ্যে পড়ে, খুব গরিব দেশ, এবং প্রায়শই গৃহযুদ্ধ টুদ্ধ লেগে থাকে। ওভার 200 ইন্ডিয়ান পিস কিপার্স, 200রও বেশি বা প্রায় 210 জন ভারতীয় শান্তিরক্ষী ডিপ্লয়েড উইথ দ্য ইউএন মিশন, ইউনাইটেড নেশনসের একটা মিশনে তারা সেখানে সাউথ সুদানে তারা কি নিয়োজিত ছিল, এবং তাদেরকে হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস ইউএন মেডেল ফর দেয়ার এক্সেপশনাল সার্ভিসেস। তো তাদের বিশেষ চমৎকার সেবা প্রদানের জন্য তাদেরকে সম্মানিত ইউএন মেডেল দেওয়া হয়েছে। চলো এর প্রশ্ন পরেরটা 8-এ চলে আসবো। বিশ্বব্যাপী কোন তারিখে বিশ্ব উদ্যোক্তা দিবস বা ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়ার্স ডে পালিত হয়? এন্টারপ্রেনিয়ার্স ডে আমরা প্রতি বছর বিশ্ব জুড়ে কবে দেখব পালিত হচ্ছে? চলো পরবর্তীতে সবাই একটা করে লাইক করবে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এটির
21 অর্থাৎ 21 আগস্ট আমরা প্রতি বছর পালন করি। 21 ইন ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়ার্স ডে। এই বছর এই যে বিশ্ব প্রযুক্তি দিবস, তাই তো, বিশ্ব যে প্রযুক্তি বিশ্ব উদ্যোক্তা দিবস মাফ করবে, বিশ্ব উদ্যোক্তা দিবসে গ্রামীণ নারী উদ্যোক্তা কার্যক্রমকে বাহবা দিতে, ত্বরান্বিত করতে গ্রামীণ উন্নয়ন বিভাগের সচিব ন্যাশনাল ক্যাম্পেইন অন এন্টারপ্রেনিয়রশিপ 2 চালু করেছে রিসেন্টলি। এছাড়া লাখপতি দিদি হিসেবে 6 কোটি নারীকে গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিতে গ্রামীণ উন্নয়ন বিভাগের সচিব এই ন্যাশনাল ক্যাম্পেইন অন এন্টারপ্রেনিয়রশিপ 2 কর্মসূচি চালু করেছে। দুবার হলো। দীনদয়াল অন্তোদয় যোজনা বলে একটা যোজনা আছে, যাদের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়, বিভিন্ন মানে স্বনির্ভর গোষ্ঠী। সেই দীনদয়াল অন্তোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর অধীনে গ্রামীণ উদ্যোগ বিষয়ক প্রযুক্তি বুলেটিন সংকল্প শক্তি প্রকাশ করেছে গ্রামীণ উন্নয়ন বিভাগের সচিব শ্রী রোহিত কনসাল। এরপরে দেখো, গ্রামীণ উন্নয়ন বিভাগের সচিব যার নাম হচ্ছে রোহিত কনসাল প্রকল্প শক্তির প্রথম সংস্করণটি প্রকাশ করেছে রিসেন্টলি। সংকল্প শক্তি মূলত আমাদের যারা লাখপতি দিদিয়া তাদের ক্ষমতায়নের উপর আলোকপাত করে। তাহলে এখান থেকে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, উদ্যোক্তা বিষয়ক জাতীয় প্রচারণার সময় চালু করা প্রথম গ্রামীণ উদ্যোগ বিষয়ক কারিগরি বুলেটিনের নাম কি? আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, তখন উত্তর হবে সংকল্প শক্তি। এটা একটু লিটিল বিট অফ টাফ, লিটিল বিট নয়, ভেরি টাফ এবং কমপ্লিকেটেড কোশ্চেন্স এটা। চলো, এই কারণে আমি এটা রেগুলার কোশ্চেন্সের ভিতরে রাখিনি, বাইরে রেখেছি এটা। TWS একাডেমিতে অলরেডি বিভিন্ন ব্যাচ অনগোয়িং চলছে এবং সম্প্রতিকালে আমাদের কয়েকটা ব্যাচ লঞ্চ হয়েছে এবং আরও ব্যাচ আসতে চলেছে, তো অবশ্যই তোমরা ফলো করে নেবে TWS একাডেমিকে এবং TWS একাডেমিতে নজর রাখবে। চলো আমরা শুরু করছি আজকের জিকে প্রশ্নের সেশন। হেরিং পুকুর বা হেরিং পন্ড নামে পরিচিত কোনটি? হেরিং হচ্ছে একটা মাছের নাম। হেরিং খুব সুস্বাদু মাছ। তো এই হেরিং মাছ, এই মাছটা একটা অঞ্চলে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কোন মহাসাগরে আমরা পাবো? এটা সব থেকে বেশি আমরা পাবো আটলান্টিক মহাসাগরে। তাই আটলান্টিক মহাসাগরকে হেরিং পন্ড বা হেরিং মাছের আড়ত অথবা হেরিং এর পুকুর বলা হয়। ইউভেটিস রোগটি মানবদেহের কোন অংশের সাথে যুক্ত? ইউভেটিস বলে বিশেষ রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে চোখ। দেখো, চোখে বিভিন্ন রোগ হয়, জেরপ্থলমিয়া, ছানি। হ্যাঁ, আমি দুটো রোগ লিখে দিই, জেরপ্থ্যালমিয়া। আচ্ছা, ছানিটাকে আমরা ক্যাটারাক্টও বলি। হ্যাঁ, ক্যাটারাক্ট বা ছানি। আচ্ছা, আর হয় রাতকানা রোগ। তো বিভিন্ন ধরনের রোগ হয় চোখের। তার মধ্যে এই যে ইউভেটিস রোগ, এটার কারণে চোখ লাল হয় এবং চোখে ইচিং হয়, মানে জ্বালা জ্বালা আসে এবং অবভিয়াসলি এটা একটা খুব কষ্টদায়ক। চোখের এরকম ইচিং হওয়া মানে খুব কষ্টদায়ক। তোমাদেরও অনেকের হয়তো হয়ে থাকতে পারে এই ধরনের রোগ। চলো এরপরেরটা, কোন রোগটি কোন দুর্গটি গোল্ডেন ফোর্ট নামেও পরিচিত? সোনালী দুর্গ, গোল্ডেন ফোর্ট আমরা কাকে বলছি? স্বর্ণের দুর্গ কাকে বলছি? গোল্ডেন ফোর্ট নামে পরিচিত জয়সালমেরের দুর্গ। দেখো, এখান থেকে একটা ইন্টারেস্টিং তথ্য বলি। আমাদের ভারতবর্ষে বর্তমানে 45টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে, তাই তো? তার মধ্যে হিল ফোর্ট অফ রাজস্থান 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্বীকৃতি লাভ করে। হিল ফোর্ট অফ রাজস্থান মানে রাজস্থানে কিছু বিভিন্ন রাজপুত শাসক বা রাজস্থানের বিভিন্ন বংশের সময়ে নির্মিত কিছু পাহাড়ি দুর্গ। এই দুর্গগুলোকে মিলে এর ভিতরে 6টা দুর্গ আছে। এই 6টা দুর্গকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়, হিল ফোর্ট অফ রাজস্থান। যেমন আমরা দেখেছি মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, মানে মারাঠা দুর্গ বলে
প্রায় 12টি দুর্গকে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের অধীনে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, ওটাকে আগের বছর অর্থাৎ 2025-এ স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর এটার 2013 সালে স্বীকৃতি পায় হিল ফোর্ট অফ রাজস্থান। এর ভিতরে আছে চিত্তরগড় দুর্গ, যেটা চিত্রাঙ্গদ বলে একজন মৌর্য শাসক 7ম শতাব্দীতে নির্মিত করে বা নির্মাণ করে। এটা প্রথম দুর্গ নির্মাণ হয়েছিল যেটা। ওকে, আচ্ছা, এরপরে দেখো কুম্ভলগড় দুর্গ। কুম্ভলগড় দুর্গ হচ্ছে তোমার রানা কুম্ভ বলে একজন নির্মাণ করেছিলেন কুম্ভলগড় দুর্গ 15 শতাব্দীতে। রণথম্বর দুর্গ চৌহান রাজবংশ নির্মাণ করেছিল। চৌহান রাজবংশ এটা নির্মাণ করে 10ম শতাব্দীর দিকে। আম্বর দুর্গ নির্মাণ করেছিল রাজা মানসিং প্রথম বা রাজা মানসিং ওয়ান, যিনি 16 শতাব্দীতে এটা নির্মাণ করেন। রাজা মানসিং আবার আকবরের সেনাপতিও ছিলেন আমরা জানি। জয়সলমীর দুর্গ রাওয়াল জয়সল নির্মাণ করেছিলেন, যেটাকে আমরা বলছি গোল্ডেন ফোর্ট। 1156 সালে খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়। এরপরে আছে গোগ্রন দুর্গ, যেটা ডোড ও খিচ চৌহান রাজপুতরা নির্মাণ করেছিল 12 শতাব্দীর দিকে। এই হচ্ছে 6টি দুর্গ। আমাদের এর ভিতরে আম্বর দুর্গটা একটু ভালো করে মনে রাখতে হবে, আর কুম্ভলগড় দুর্গ আর চিত্তরগড়টাও একটু পড়ে রাখবে। হ্যাঁ, চিত্তরগড় চিত্রাঙ্গদ মৌর্য নির্মাণ করেন। এই কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট 6টা দুর্গের ভিতরে। এরপরে চলে আসো প্রশ্ন 4-এ কি বলা হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটাকে আমরা যোজনা কমিশনও বলি। তো যোজনা কমিশন আমাদের ভারতবর্ষে কবে প্রতিষ্ঠিত হয়? যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। এরপরে কোন রিটটি জারি করা হয় যখন আদালত দেখতে পায়? ভালো করে বোঝো, আবার পড়ছি প্রথম থেকে। কোন রিট মানে লেক, তোমরা জানো নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য বা মৌলিক অধিকারকে ফেরত দেওয়ার জন্য, ফেরত আনার জন্য, রিস্টোর করার জন্য লেক বা রিট জারি করে। ওকে, তো এই লেক বা রিট যখন জারি করা হয় 5 প্রকারের লেক বা রিট হয়। সার্টিওরি, কোয়ারেন্টো, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস এবং আরেকটি আছে তোমার আরেকটি কি আছে ভুলে গেলাম। ম্যান্ডামাস আছে, প্রোহিবিশন, আরেকটা হচ্ছে প্রোহিবিশন। তো এই যে 5টা লেক আছে তার মধ্যে বিভিন্ন লেক বিভিন্ন সময় জারি করা হয়। এর মধ্যে একটা লেক আছে যখন আদালত দেখতে পায় যে কোনো ব্যক্তি এমন একটি পদে অসীন আছে যার জন্য তিনি যোগ্য বা অধিকারী নয়, তখন তাকে প্রশ্ন করতে পারে কোন অধিকারে আছো তুমি পদে। তো আমরা জেনে রাখবো কোন অধিকারে, অধিকারী নয় তাহলে আদালত তাকে প্রশ্ন করবে কোন অধিকারে আছো, মানে কো ওয়ারেন্টো থেকে মনে রাখবো কোন অধিকারে, বুঝেছো? তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে। একটু কঠিন ছিল। রামসার কনভেনশনের লক্ষ্য হলো ড্যাশ সংরক্ষণ করা। এটা তো অনেক সহজ প্রশ্ন, উত্তর করে ফেলো। সবাই লাইক করো দ্রুত পর্বটিতে, আর শেয়ার করো। এত কম ভিউজ হচ্ছে কেন আজকাল কারেন্ট অ্যাফেয়ার্সে? ভালো লাগছে না নাকি? হ্যাঁ, আমি কি বন্ধ করে দেবো নাকি কারেন্ট অ্যাফেয়ার্স? কেউ দেখছে না কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা দেখছি। কারেন্ট অ্যাফেয়ার্স এত বোরিং কবে থেকে লাগা শুরু হলো? আমি তো চেষ্টা করি এন্টারটেনিং তথ্য এর ভিতরে রাখার, যাতে তোমাদের পড়তেও ভালো লাগে এবং পরীক্ষায়ও সেখান থেকে কমন পাওয়া যায়। রামসার কনভেনশনের লক্ষ্য হলো কি সংরক্ষণ করা? জলাভূমি সংরক্ষণ করা, ওয়েটল্যান্ড। কথা সরিষ সাগর কার লেখা? একটা বইয়ের নাম। কথা সরিৎ সাগর বলে বইটি লিখেছিলেন সোমদেব। ড্যাশ একটি মেরু সমযোজী বন্ধন, মানে পোলার সমযোজী বন্ধন কোনটি? সায়েন্সের কোশ্চেন্স। এইচ সিএল, এনি এনি, সিএল সিএল, সিএসিএল। সঠিক উত্তর অপশন এ হবে এইচ সিএল। দেখো, পোলার সমযোজী বন্ধন যখন দুটি পরমাণুর মধ্যে এইচ এফ এবং এইচ সিএল, যেমন উদাহরণ দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে, এইচ এফ এবং এইচ সিএল এর মতো কিছু অ্যাসিড সমযোজী বন্ধন গঠিত হয় এদের মধ্যে যখন, এবং এদের মধ্যকার শেয়ারকৃত, এদের মধ্যে কিছু ইলেকট্রন আদান প্রদান হয়, সেই আদান প্রদানকৃত ইলেকট্রন জোড়টি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে বেশি সরে যায়, যেটা যত তড়িৎ ঋণাত্মক তার দিকে ইলেকট্রন সরে যাবে, তখন এই জিনিসটাকে আমরা বলবো পোলার সমযোজী বন্ধন বা মেরু সমযোজী বন্ধন। নিচের কোনটি বামন গ্রহ নয়? 5টি বামন গ্রহ আছে, তার ভিতরে 9 কোনটি এখানে? ইজি তো, মঙ্গল কোনো বামন গ্রহ নয়, মঙ্গল হচ্ছে একটি গ্রহের নাম।
উগাদি নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? উগাদি জানো, এটা একটা নববর্ষ উৎসব। বিভিন্ন রাজ্যের কিছু নববর্ষ উৎসব থাকে, যেমন উগাদি হচ্ছে নববর্ষ উৎসব। এবং এটা কোথাকার উৎসব জানো? উগাদি হচ্ছে তেলেগু নববর্ষ, মানে যেখানে যেখানে তেলেগু কমিউনিটির মানুষ বাস করে। তো এটা অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ রাজ্য, তেলেগু ভাষায় কথা বলা হয়। তো অন্ধ্রপ্রদেশের ডেয়ারি স্টুডেন্টস তেলেগু নববর্ষ হচ্ছে উগাদি। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, সাথে সাথে প্লাস তেলেঙ্গানারও নববর্ষ এটা। তো তেলেঙ্গানাতেও এটা পালিত হয়। আচ্ছা, শুধু তেলেঙ্গানায় নয়, তেলেঙ্গানার সাথে সাথে দেখবো আমরা এটা কর্ণাটক রাজ্যের কিছু অঞ্চলেও কিন্তু পালিত হয়ে থাকে। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের পর্ব। একটা প্রশ্ন দিয়ে শেষ করি। ভারতের প্রতিবেশী দেশ ভুটান, ভুটানে এখনো একটি কি? ভুটানের মানে যে রাষ্ট্রটা আছে, রাষ্ট্রের প্রকৃতি কি? একনায়কতন্ত্র, রাজতন্ত্র, ধর্মতন্ত্র নাকি প্রজাতন্ত্র? কি ধরনের সেখানে রাষ্ট্রটার প্রকৃতি কেমন, কি ধরনের শাসন ব্যবস্থা সেখানে প্রচলিত আছে? কমেন্ট বক্সে সকলে এটা জানাবে। আর প্রবাবলি এর সাথে যদি কোনো তথ্য থাকে সেটাও অবশ্যই জানাবে, যেমন ভুটানের রাজধানী, মুদ্রা, যেটা তোমার মনে আসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিনে ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আর অবশ্যই লাইভ এরকম ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদেরকে ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে। ভালো থাকবে, টাটা।